রক্ষণাবেক্ষণের অভাবে রাজশাহীতে প্রতি মৌসুমে নষ্ট হয় 200 কোটি টাকার আম। নেই সংরক্ষণাগার, লোকসান কমাতে প্রক্রিয়াজাতকরণ প্ল্যান্ট স্থাপনের পরামর্শ। সন্ধানে 9 বছরেও নওগাঁর চুনা পাথর খনি থেকে শুরু হয়নি উত্তোলন। দেশের চাহিদা মিটিয়ে বিদেশেও রপ্তানির সম্ভাবনা, আবারও জরিপের আশ্বাস জেলা প্রশাসনের। আধিপত্য বিস্তার সহ বিভিন্ন ঘটনায় বগুড়ায় 1.5 বছরে 116টি খুন, সহিংসতার শিকার সাংবাদিক, পুলিশও। অধিকাংশই কিশোর গ্যাংয়ের কাণ্ড, তদন্তে পুলিশ। শুরুতেই আগ্রাসী মহানন্দা, বিলীন হচ্ছে একের পর এক বসতভিটা, জমি। আতঙ্কে চাঁপাইনবাবগঞ্জের 3 গ্রামের মানুষ, জরুরি সংস্কারের আশ্বাস। এবং পদ্মার পানি শোধন করে সরবরাহ হবে রাজশাহী নগরীতে। 7 বছরে প্রকল্পের অগ্রগতি মাত্র 20%। কাজ শেষে প্রতিদিন মিলবে 20 কোটি লিটার, বলছে ওয়াসা। আমন্ত্রণ সময় সংবাদের নিয়মিত আয়োজন বিভাগীয় সময়ে। থাকছি সপ্তাহের 7 দিন ভিন্ন ভিন্ন বিভাগের সংবাদ নিয়ে। আজ থাকছে রাজশাহী বিভাগ, সঙ্গে আছি আমি আমিরুল ইসলাম আলিফ। প্রতি বছর রাজশাহীতে প্রায় 200 কোটি টাকার আম নষ্ট হয়। সংরক্ষণ ও সঠিকভাবে বাজারজাতকরণ না হওয়ায় পচে যায় ফলগুলো। এতে ক্ষতিগ্রস্ত হন ব্যবসায়ীরা। তাই এ অঞ্চলে আম সংরক্ষণাগার নির্মাণের দাবি তাদের। সাইফুর রহমান রকির রিপোর্ট। রাজশাহীর বানেশ্বর আড়তে পচে নষ্ট হয়ে যাওয়ায় মনকে মনাম ফেলে দেয়া হচ্ছে পুকুরে। লোকসান হচ্ছে কোটি কোটি টাকা। পুরো মাস জুড়ে আড়তগুলোতে হরামেশায় দেখা মেলে এমন চিত্র। বিভাগের মধ্যে সবচেয়ে বেশি আমের ফলন হয় নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহীতে। জেলাগুলোতে এবছর প্রায় 10,000 কোটি টাকার আমের বাণিজ্যের সম্ভাবনা তৈরি হয়েছে। বাগানগুলোতে এখনও থোকায় থোকায় ঝুলছে নানা জাতের আম। গাছ থেকে আম নামানো ও বাজারজাত করার পর 30 থেকে 40% পচে নষ্ট হয়ে যায়। এতে ক্ষতিগ্রস্ত হচ্ছেন ব্যবসায়ীরা। আমাদের আম প্রতিদিন ফেলে দেয়, নষ্ট আম 20 থেকে 25 মন। 400 মন মাল কিনে 100 মন ফেলাই দিতে হয়। আমকে সংরক্ষণের জন্য হিমাগার এবং প্যাকিং হাউস এবং এগুলো কিন্তু বাড়াতে হবে। সংরক্ষণের অভাবে প্রায় 200 কোটি টাকার আম প্রতি বছর নষ্ট হয়ে যায়। সরকারের কাছে জোর দাবি জানাবো যে এই আমগুলো সংরক্ষণের জন্য একটি সংরক্ষণাগারের ব্যবস্থা করা। সংশ্লিষ্টরা বলছেন, আম সংরক্ষণের উপর জোর না দিয়ে প্রক্রিয়াজাত প্ল্যান্ট স্থাপন করে পাল্প থেকে আচার, জুস, আমসত্ত্ব ও চকলেট তৈরি করা হলে ব্যবসায়ীরা লাভবান হবেন। আমের আচার, জুস টুস এই ধরনের তাড়াতাড়ি যদি আমরা এই প্রক্রিয়াজাতগুলো করতে পারি, তাহলে সেখানে পোস্ট হারভেস্ট লসটা কমে আসবে। শুকানোর একটা পদ্ধতি এবং হট ওয়াটার ট্রিটমেন্টের একটা পদ্ধতি আছে। সেই পদ্ধতিগুলো যদি আমরা আমের আড়তদারদেরকে কিংবা চাষিদেরকে বোঝাইতে পারি, তাহলে আমরা দীর্ঘদিন ধরে তারা বাজারজাত করার সময় পাবে। চলতি মৌসুমে নওগাঁয় 4,30,000 মেট্রিক টন, চাঁপাইনবাবগঞ্জে 3,86,000 মেট্রিক টন এবং রাজশাহীতে 2,60,000 মেট্রিক টন আম উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে কৃষি বিভাগ। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, রাজশাহী। এ নিয়ে আরও তথ্য জানাতে এই মুহূর্তে চাঁপাইনবাবগঞ্জের পুরাতন আমবাজারে আছেন সহকর্মী জাহাঙ্গীর আলম। এছাড়া বিস্তারিত আলোচনা করতে এই মুহূর্তে রাজশাহীর ফল গবেষণা ইনস্টিটিউটে আছেন সহকর্মী সাইফুর রহমান রকি। তার সঙ্গে যুক্ত হচ্ছেন ইনস্টিটিউটের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা হাসান ওয়ালিউল্লাহ। শুরুতেই যাচ্ছি জাহাঙ্গীরের কাছে। চাঁপাইনবাবগঞ্জে প্রত্যেক বছরই হিমাগার সংকটের কারণে, মূলত এখানে হিমাগার না থাকার কারণে প্রত্যেক বছরই আমরা দেখি বিপুল পরিমাণ আম পচে নষ্ট হয়। এবং এখানকার আম চাষি ব্যবসায়ীরা বলছেন যে প্রত্যেক বছর তাদের বিপুল পরিমাণ লোকসানের মধ্যে পড়তে হচ্ছে শুধুমাত্র হিমাগার বা সংরক্ষণাগার না থাকার কারণে। আম চাষি এবং ব্যবসায়ী উদ্যোক্তারা আরও বলছেন যে এখানে কাঁচা আম সংরক্ষণের চেয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রক্রিয়াজাত যে পণ্য, আমের যে বিভিন্ন প্রক্রিয়াজাত পণ্য, বিশেষ করে পাল্প, এরপর হচ্ছে যে অন্যান্য যে পণ্য উৎপাদন করতে হয়, সেই উৎপাদিত পণ্যগুলো সারা বছর সংরক্ষণের জন্য এবং বাজারজাত করার জন্য এই হিমাগারের আসলে ব্যাপক চাহিদা রয়েছে এবং সরকারি উদ্যোগে আসলে এই হিমাগার স্থাপনের দাবি জানিয়েছেন তারা। তবে আম চাষিদের দাবি যে এই হিমাগার না থাকার কারণে বিপুল পরিমাণ অর্থের আসলে অপচয় ঘটে, বিপুল পরিমাণ আমের অপচয় যেহেতু ঘটে, পচে নষ্ট হয়, সে জায়গায় আসলে আমের উৎপাদিত যে পাল্প, অন্যান্য পণ্য, চকলেট বা অন্যান্য পাউডার আকারে, গুঁড়া আকারে বিভিন্ন আমের যে
পণ্য রয়েছে, প্রক্রিয়াজাত পণ্য, সে সমস্ত পণ্য উৎপাদনের উপর গুরুত্ব দিচ্ছেন এবং সংরক্ষণের জন্য আসলে তারা আহ্বান জানিয়েছেন সরকারের প্রতি। তবে কৃষি বিভাগের সাথে আমাদের কথা হচ্ছে, তারা বলছেন যে এই মুহূর্তে আসলে আমের সংরক্ষণাগার বা হিমাগার স্থাপনের তাদের কোনো চিন্তা ভাবনা নেই, কারণ কাঁচা বা পাকা আম সংরক্ষণের চেয়ে আমের প্রক্রিয়াজাত পণ্যের উপরে আসলে তারা গুরুত্ব দিচ্ছেন এবং পণ্য উৎপাদন এবং তার সংরক্ষণের জন্যই তারা ভাবছেন। কৃষি বিভাগের কর্মকর্তারা বলছেন যে অঞ্চল ভিত্তিক যে কৃষি পণ্য উৎপাদন এবং এর অর্থনৈতিক চাহিদার উপর ভিত্তি করে তারা আগামীতে বিশেষ প্রকল্প হাতে নেওয়ার চিন্তা ভাবনা থাকলেও এই মুহূর্তে আসলে হিমাগারের তেমন কোনো পরিকল্পনা নেই। তবে কৃষকদের দাবি আমের যে প্রক্রিয়াজাত পণ্য এবং আমের এই প্রক্রিয়াজাত পণ্য থেকে আরও অন্তত 2 থেকে 2.5 কোটি টাকার আরও 2,000 কোটি টাকার তারা অর্থনৈতিকভাবে লাভবান হতে পারে। তো সেই জায়গা থেকে আসলে তারা বলছেন যে দ্রুত হিমাগার বা সংরক্ষণাগার স্থাপনের এ বিষয়ে রাজশাহী থেকে আরও জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুর রহমান রকি। রাজশাহী বিভাগের ভেতরে সবচেয়ে বেশি আম উৎপাদন হয় নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ এবং রাজশাহীতে। এই প্রচুর পরিমাণ আম উৎপাদন হলেও কিন্তু এখানে আম সংরক্ষণের অভাবে প্রায় 200 কোটি টাকারও বেশি আম কিন্তু এখানে নষ্ট হয়ে যায়। তো আমরা এই বিষয়ে কথা বলবো, এই আমগুলো কিভাবে আসলে সংরক্ষণ করলে আমগুলো নষ্ট হবে না। আমরা এই বিষয়ে কথা বলার জন্য রাজশাহী ফল গবেষণা ইনস্টিটিউটের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ডক্টর হাসান মোহাম্মদ ওলাইউল্লাহর সঙ্গে যুক্ত হচ্ছি। আপনার কাছ থেকে আমরা জানতে চাই যে এই বিপুল পরিমাণ আম যে নষ্ট হয়ে যাচ্ছে, আসলে এগুলো কিভাবে রক্ষা করা সম্ভব হবে? ধন্যবাদ, সুন্দর প্রশ্ন করেছেন। আসলে আমাদের প্রথম যে লক্ষ্য ছিল যে আম উৎপাদনের লক্ষ্যমাত্রা অর্জন, আমরা সেটা মোটামুটি তার কাছাকাছি চলে এসেছি। আমরা আসলে উৎপাদন ঠিক হচ্ছে, কিন্তু এই উৎপাদিত আম অনেক ক্ষেত্রেই আমরা আসলে মানে ভোক্তা পর্যায়ে নিয়ে এসে এটা যে আমাদের মানে ব্যবহার উপযোগী করা, সেই বিষয়ে আসলে আমাদের এখন আসলে নজর দেওয়ার সময় আসছে। আসলে এই আমের অনেকটাই আসলে আমাদের প্রায় 20 to 30% আম আমাদের এই মানে উৎপাদনের পরে ভোক্তা পর্যন্ত যে ব্যবহার পর্যন্ত অনেকটা নষ্ট হয়ে যায়। এটা বিভিন্ন কারণেই হয়। আসলে যেসব এলাকায় আম উৎপাদন হচ্ছে বেশি, আমাদের রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, এই মানুষজন অনেকটাই আসলে এই বিষয়ে জানে, কিন্তু এর ছাড়াও কিন্তু অনেক জায়গা আছে যেখানে মানুষজন এইভাবে আম বাগান আকারে বা ব্যবসায়িক আকারে না করলেও অনেক আমের গাছ আছে, কিন্তু তারা অনেক ক্ষেত্রে এই নিয়ে কিছু নিয়মগুলো আসলে ফলো করছে না, যার কারণে হয়তো বা সেইগুলোও কিছুটা আম নষ্ট হচ্ছে। আর এই যে নর্মালি যে আম, এতেও কিছু সমস্যা আছে। এই যেমন আমাদের আমগুলো সংগ্রহ, এই যে আমাদের রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁয় যে আমগুলো আমরা উৎপাদন হচ্ছে, এছাড়াও এর বাইরেও কিন্তু অনেক জায়গায় অনেক আম উৎপাদন হয়। সেক্ষেত্রে এই এলাকার মানুষজনের হয়তো অনেক ক্ষেত্রেই কিছুটা ধারণা আছে বা প্রশিক্ষণ বা তারা জানে যে কীভাবে আমগুলা হারভেস্ট করতে হবে, সংগ্রহ করে সংরক্ষণ করতে হবে বা মানুষ মানে বাজারজাতকরণ করতে হবে। কিন্তু এছাড়াও অনেক জায়গায় আছে যেগুলো যারা আসলে ব্যবসায়িক আঙ্গিকে করে না, সেসব জায়গার আমগুলাও কিন্তু এই প্রোডাকশনের মধ্যেই পড়ে, কিন্তু টোটাল উৎপাদনের মধ্যে পড়ে, কিন্তু তারা হয়তো সেই জিনিসগুলো ঠিকমতো ফলো করতে পারছে না বা তাদের প্রশিক্ষণের অভাব আছে বা জানার অভাবের কারণে অনেক সময় হয়। তো সেক্ষেত্রে প্রথমে আমাদের যে বিষয়টা আমরা সংগ্রহের সময় আমাদেরকে খেয়াল করতে হবে, যদি এই গাছগুলো যদি আমাদের এই যে আমরা দেখছি যে ছোটো গাছ, এখান থেকে আমরা যদি বোটা সহ যদি সংগ্রহ করতে পারি, তাহলে এই আমের দেখা যাচ্ছে পচনের হাত থেকে অনেক ক্ষেত্রে রক্ষা করা যায়। এই পচেও কিন্তু অনেকটাই নষ্ট হয়ে যায় আম সংগ্রহের পরেও। আবার অনেকে দেখা যাচ্ছে যে আম ঝাঁকি দিয়ে হয়তো পারছে, এই আমগুলো যদি পড়ে যাওয়ার পরে এই আমগুলো কিন্তু আর ভোক্তারা ঠিকমতো ব্যবহার করতে পারে না, কারণ আমগুলো আমরা যেমনটি রাজশাহীর বানেশ্বরে দেখেছি, প্রায় আড়তগুলোতে কিন্তু পেছনে দেখেছি পুকুরে প্রচুর পরিমাণ আম এখানে কিন্তু ফেলে দেওয়া হয়েছে। আসলে যথাযথভাবে সংরক্ষণ করা হয়নি, হয়তো সেগুলো পেকে গেছে, যথাযথভাবে তারা বিক্রি করতে পারেনি, এসব কারণে আর কি। গত কয়েকদিন আপনারা জানেন যে প্রচণ্ড গরম পড়েছিল, সেই সময় প্রচণ্ড গরমে কিন্তু অনেক আম পেকে গেছিল। তো আসলে এই যে আমগুলো নষ্ট হয়ে যাচ্ছে, সেই জায়গা থেকে আসলে আপনারা কি পরামর্শ দিবেন? আসলে সংরক্ষণের বিষয়টা আসলে খেয়াল করতে হবে কি, যদি আম এই ফলগুলা একেবারে যখন পেকে যায় গাছে বেশিরভাগ অংশ, তখন কিন্তু সংগ্রহ করলে এই আমটা কিন্তু আসলে ভালো অবস্থায় থাকে না, কারণ এটা সংগ্রহ করে বাজারজাতকরণ করতে যে অবস্থাটা দাঁড়ায়, তাতে দেখা যাচ্ছে অনেক চাপ খেয়ে যাচ্ছে, আমগুলো নষ্ট হয়ে যাচ্ছে বেশি। এবং এই আমগুলাই কিন্তু যখন আড়তে যাচ্ছে, আড়তদাররা অনেক ক্ষেত্রে দেখি যে আমরা আমগুলো কিন্তু ক্যারেটে বা ব্যাগে এইভাবে সংরক্ষণ না করে ঢেলে রেখে দিচ্ছে। যখন টোটালি আম স্তূপ আকারে রেখে দিচ্ছে, তখন নিচে যে আমগুলো পড়ছে, এখানে যেগুলো বেশি ম্যাচিউর আমগুলো, সেগুলো দ্রুত পাকছে এবং সেগুলো পচন ধরছে, সেগুলাই আপনার চাপ খাওয়ার কারণে সেই আমগুলো নষ্ট হয়ে যাচ্ছে। তো এই কারণেই দেখা যাচ্ছে আমরা দেখি যে আড়তের যে আমগুলো অনেক আমি কিন্তু যে সংগ্রহ বাজারে নিয়ে আসার পরেও সেই আমগুলো নষ্ট হচ্ছে। এছাড়াও বিভিন্নভাবে কিন্তু আমগুলো নষ্ট হয়। এই জন্যে যদি আমরা একটা কাজ করি, যদি সুন্দরভাবে ক্যারেটে বা যদি আমরা বাঁশের যে টুকরিগুলো এগুলো যদি করে, তাহলে ভিতরে সুন্দরভাবে কাগজ বা কাপড় দিয়ে, যাতে আমের গায়ে কোনো দাগ বা আঘাত না লাগে, কারণ আঘাত লাগলে সেই জায়গা দিয়ে
দিয়ে আমাদের বিভিন্ন ধরনের রোগ বা ফাঙ্গাস বা ব্যাকটেরিয়ার আক্রমণ হয়ে এই আমগুলো কিন্তু আবার পচনের দিকে চলে যায়। আবার আমগুলো যদি আমরা সংগ্রহের পরে ঠিকমতো এই আঠাটা ঠিকমতো ঝরায় না আনি, তাহলে আমের গায়ে কিন্তু প্রচুর পরিমাণে আঠা লেগে থাকে। আঠা লাগলে এবং সেটা মাটির সংস্পর্শে যখন আসে, তখনই কি হয়, মাটি থেকে বিভিন্ন রকমের ব্যাকটেরিয়া বা রোগ জীবাণু। পাশাপাশি আমরা কিন্তু দেখছি যে সংরক্ষণের কথা বলা হচ্ছে, অনেকের ক্ষেত্রে হিমাগারের কথা বলা হচ্ছে, সংরক্ষণাগারের কথা বলা হচ্ছে। তো এটি আসলে জরুরি না আসলে প্রক্রিয়াজাত করে প্ল্যান্টের স্থাপনের মাধ্যমে কিন্তু এখানে বিভিন্ন প্রোডাক্ট আসলে উৎপাদন করাটা আসলে লাভবান হবে? না, অবশ্যই, কারণ সংরক্ষণ করার আসলে আমের ফ্রিজিং করে খুব বেশি সময় আসলে রাখা সম্ভব হয় না, যে কারণে এবং এটা অন্যান্য ফসল যেমন হিমাগারে রেখে এটা ব্যবহার করা যাবে, আমের ক্ষেত্রে আসলে এটা করাটা আসলে মুশকিল। সেক্ষেত্রে অবশ্যই আমাদের প্রক্রিয়াজাতকরণের দিকে একটু বেশি নজর দিতে হবে। তাহলে কি হবে, যে আমগুলো যদি বেশি পাকা আমও যদি হয় বা একটু চাপ খাওয়া আম হয়, সেগুলো যদি আমরা প্রক্রিয়াজাতকরণে যদি যাই, যে আচার করা বা তার বিভিন্ন প্রোডাক্ট যেগুলো আছে, জ্যাম, জেলি, এই ধরনের কাজ যদি করতে পারি, তাহলে এই আমগুলো কি হবে, এগুলা মানে কাজের মধ্যে চলে আসবে, আমাদের কনজিউমেবল আইটেমের মধ্যে চলে আসবে, এবং আমের যে লসটা, সেই লসটা অনেকাংশে এটা কমানো সম্ভব। এই কারণে আমরা আসলে প্রক্রিয়াজাতকরণ আমাদের কিছু কম মানে ইন্ডাস্ট্রি টাইপের আছে, কিন্তু সেটা আসলে খুবই কম, এবং ব্যক্তি পর্যায়ে আছে। এটা আসলে সরকারি পর্যায়ে বা মানে ব্যক্তি বাড়ানো উচিত, বা ব্যক্তি পর্যায়ে হলে তাদের। ধন্যবাদ হাসান ভাই, আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আপনারা শুনছিলেন যে আম প্রক্রিয়াজাতের উপরে আসলে বেশি জোর দিচ্ছেন কৃষি কর্মকর্তারা এবং ফল গবেষণার সাথে জড়িতরা। তো এভাবে আসলে যদি প্রক্রিয়াজাত করা হয়, তাহলে এই যে পচে যাওয়া বা আমের যে লোকসান হচ্ছে, সেটি অনেকাংশেই কমানো সম্ভব হবে বলে তারা জানান। তো এই ছিল আমার কাছে রাজশাহী থেকে সর্বশেষ। রাজশাহী অঞ্চলের আমের ফলন, সংরক্ষণ এবং প্রক্রিয়াজাতকরণ নিয়ে কথা বলছিলেন সহকর্মীরা। 2016 সালে নওগাঁর তাজপুরে দেশের সবচেয়ে বড় চুনাপাথরের খনির সন্ধান মেলে, অথচ গত 9 বছরেও শুরু হয়নি উত্তোলন। সংশ্লিষ্টরা বলছেন, তাজপুর থেকে চুনাপাথর উত্তোলন করা হলে দেশের ক্লিংকারের চাহিদা মিটিয়ে বিদেশেও রফতানি সম্ভব। তবে আবারও জরিপ করে এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার আশ্বাস জেলা প্রশাসনের। রকিবুল ইসলামের ছবিতে এমআর রকির রিপোর্ট। নওগাঁর বদলগাছি উপজেলার তাজপুর এলাকায় 2016 সালে সন্ধান মেলে দেশের সবচেয়ে বড় চুনাপাথরের খনির। এজন্য বাংলাদেশ ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তর জিএসবি মাটির নিচে 6 মাস গবেষণা করে। গবেষণায় ভূপৃষ্ঠের প্রায় 2214 ফুট নিচে পাওয়া যায় বিপুল পরিমাণ চুনাপাথরের স্তর। এখানে খনিজ সম্পদটা উত্তোলন হোক, এলাকার যুব সমাজের কর্মসংস্থান ঘটুক। জরুরিভাবে এটা পদক্ষেপ নিয়ে এটা প্রকৃত ঘটনাগুলো উদ্ঘাটন করা এবং কোথায় এটা আটকে আছে এটা দেখা দরকার। যত দ্রুত সম্ভব এটাকে উত্তোলন করে দেশের অর্থনীতিতে একটা সংযোগ তৈরি করা হবে। সংশ্লিষ্টরা বলছেন, চুনাপাথর মূলত সিমেন্ট তৈরির প্রধান উপকরণ, ক্লিংকার তৈরির কাঁচামাল। তাজপুরের এই মজুদ কাজে লাগাতে পারলে ক্লিংকারের আমদানি নির্ভরতা কমবে, এমনকি রপ্তানিও সম্ভব। বৃহৎ আকারের কোনো সিমেন্ট কারখানা স্থাপন করে সেখানে কাঁচামাল হিসেবে এই চুনাপাথর ব্যবহার করা হোক এবং নওগাঁর মানুষ শিল্পের ছোঁয়া পাক। জিএসবি জানায়, চুনাপাথরের নিচেই কয়লারও একটি বড় স্তর থাকার সম্ভাবনা রয়েছে। তবে নতুন করে আবারও জরিপ করে এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার আশ্বাস জেলা প্রশাসনের। আমরা আগে জানতে চাই যে এখানে সত্যিকার অর্থে কোনো কিছু আছে কিনা। যদি থাকে তখন আমরা সংশ্লিষ্ট সরকারের যে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় রয়েছে তাদের দৃষ্টি আকর্ষণ করে আমরা ভবিষ্যতে এটা কিভাবে এক্সক্যাভেট করা যায়, কিংবা এখান থেকে কিভাবে এটি আহরণ করার সুযোগ থাকলে সেটা কিভাবে ভায়াবল না ভিজিবল, সেটা আমরা অনুসন্ধানের জন্য সরকারের দৃষ্টি আকর্ষণ। দেশে 32টি সিমেন্ট কারখানায় বছরে প্রায় 20 মিলিয়ন মেট্রিক টন ক্লিংকারের চাহিদা রয়েছে, যার 90% আমদানি নির্ভর। জিএসবির তথ্যমতে প্রায় 50 বর্গ কিলোমিটার জুড়ে 100 বিলিয়ন টন চুনাপাথরের মজুদ রয়েছে এখানে। নওগাঁর তাজপুর থেকে এমআর রকি, সময় সংবাদ। একের পর এক হত্যাকাণ্ডে আতঙ্কের জনপদ হয়ে উঠেছে বগুড়া। পূর্বশত্রুতা, আধিপত্য বিস্তার, ভূমি দখল, মাদক ব্যবসা নিয়ন্ত্রণ সহ তুচ্ছ ঘটনায় হচ্ছে খুন। এর বেশিরভাগ ঘটনার সঙ্গে জড়িত কিশোর ও তরুণরা। সহিংসতার শিকার সাংবাদিক ও পুলিশও। শাহাদুল ইসলামের ক্যামেরায় আব্দুল আওয়ালের রিপোর্ট। বগুড়ায় স্বেচ্ছাসেবক দল নেতা জিতুর সঙ্গে মেয়ের বিয়েতে রাজি না হওয়ায় গত 14 জুন রিকশাচালক শাকিলকে বাড়ি থেকে তুলে নিয়ে পিটিয়ে হত্যা করা হয়। এই জিতুই অন্য একটি মামলায় 14 বছরের সাজাপ্রাপ্ত আসামি। আদালত থেকে জামিন নিয়ে বিগত আওয়ামী লীগ সরকারের আমলে স্থানীয় প্রভাবশালী নেতাদের ছত্রছায়ায় গড়ে তোলেন জিতু বাহিনী। আওয়ামী লীগের সেই নেতারা পালিয়ে গেলেও নতুন রাজনৈতিক দলের আশ্রয়ে করে যাচ্ছে নানা অপকর্ম। শাকিল হত্যায় 17 জনের বিরুদ্ধে মামলা হলেও এখনো 14 জনই ধরাছোঁয়ার বাইরে। নিহতের পরিবারের অভিযোগ, পলাতক আসামি
আসামিরা প্রতিনিয়ত প্রাণনাশের হুমকি দিচ্ছে। আমরা কিন্তু নিরাপত্তায় নাই, কেননা 4 নম্বর আসামি যে আশিক সে এখন আমাদেরকে হুমকি ধুমকি দিচ্ছে। কারবিটি আলো বেড়াবেড় তাগরক ধরে নিয়ে আসে দেও টাকা এলো ওই চান্দাবাজি। আমার ছেলেকে মারছে জিতু, তার আমি ফাঁসি চাই। গোয়েন্দা পুলিশ জানায় শুধু জিতু বাহিনী নয়, বগুড়া শহরের চারমাথা, মালগ্রাম, কলোনি, উপশহর, সেউজগাড়ি, চালকপাড়া ও নামাবালা সহ অন্তত 15টি এলাকায় সক্রিয় রয়েছে কিশোর গ্যাং। শুধু এপ্রিলে কিশোর গ্যাংয়ের হামলায় আহত হয়েছেন 2 জন সাংবাদিক ও 2 পুলিশ কর্মকর্তা। গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করলে আমার মনে হয় এগুলি কিছুটা কমে আসবে এবং পুলিশকে গ্রেপ্তারটা হতে আরো একটু তাদের কার্যক্রমটা বাড়াতে হবে। পুলিশ বলছে হত্যাকাণ্ডের ঘটনায় গুরুত্ব দিয়ে তদন্তের পাশাপাশি দায়ীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হচ্ছে। আমাদের জেলা পুলিশের পক্ষ থেকে এই তদন্তটা যেন সঠিকভাবে হয়, একাধিক অফিসারকে আমরা দায়িত্ব দিই। বগুড়ায় 2024 সাল থেকে 2025 সালের জুন মাস পর্যন্ত 1.5 বছরে 116 হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। এর আগে 2023 সালে 87টি আর 2022 সালে জেলায় হত্যাকাণ্ড হয় 89টি। আব্দুল আউয়াল, সময় সংবাদ, বগুড়া। শুরুতেই আগ্রাসী হয়ে উঠেছে মহানন্দা নদী। গত 3 সপ্তাহে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার 10টি বসতঘর ও 100 বিঘা ফসলি জমি নদী গর্ভে বিলীন হয়ে গেছে। ভাঙন আতঙ্কে রয়েছে 3টি গ্রাম। নদী পাড়ের জনপদ রক্ষায় দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস পানি উন্নয়ন বোর্ডের। জাহাঙ্গীর আলমের তথ্য, ছবিতে রিপোর্ট। যত যা আছে সব নেমে যাচ্ছে ভাই, আমাদের কোনো থাকার স্থায়ী জায়গা নাই এখন ভাই। ফসলের জমি, বাড়ি ঘর সবই নামতে আছে। এই যে বর্ষাকাল এলো, এই যে ভাঙন ধরেছে, এই এখন যদি বান না হয় এই যাইতে 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 পদ্মা ঠেকে যাবে। মহানন্দার ভাঙন রোধে হরমা থেকে তরপাঘাট পর্যন্ত জরুরি ভিত্তিতে কাজ করার আশ্বাস পানি উন্নয়ন বোর্ডের। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলাপ করে আমাদের এখানে জরুরি আপৎকালীন যে কাজটা আছে সেটা যাতে আমরা দ্রুত বাস্তবায়ন করতে পারি সেই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। মহানন্দার ভাঙনে গত 3 সপ্তাহে 10টি বসতঘর, 100 বিঘা ফসলি জমি নদী গর্ভে চলে গেছে। ভাঙন আতঙ্কে রয়েছে 3টি গ্রাম। সময় সংবাদ, চাঁপাইনবাবগঞ্জ। এদিকে সিরাজগঞ্জেও শুরু হয়েছে নদী ভাঙন। গত কয়েকদিনে যমুনা নদীতে বিলীন হয়েছে ফসলি জমি ও বসতবাড়ি। আরও তথ্য জানাতে সদর উপজেলার ভাটপিয়ারি এলাকা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী রিঙ্কু কুন্ডু। ধরে কিন্তু যমুনা নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে এবং পানি বাড়ার সাথে সাথে সিরাজগঞ্জের বেশ কয়েকটি এলাকায় তীব্র নদী ভাঙন দেখা দিয়েছে। আমরা যেখানে আছি সিরাজগঞ্জের সদর উপজেলার ভাটপিয়ারি এলাকায়, এই এলাকাটিতে কিন্তু আসলে ভাঙনের তীব্রতা বেশি, কারণ গত 2-3 মাস ধরে অর্থাৎ শুকনো মৌসুম থেকে কিন্তু এই এলাকাটিতে ভাঙন শুরু হয়েছে এবং এখন কিন্তু আসলে ভাঙনের মাত্রা অনেকটাই বেশি এবং নদী ভাঙতে ভাঙতে প্রায় যে পুরাতন যে ভাটপিয়ারি এলাকায় পুরাতন যে বাঁধ রয়েছে সেই তীররক্ষা বাঁধের কাছে এসে চলেছে এবং কাছে এসে গেছে এবং এতে কিন্তু আসলে স্থানীয় যে এলাকাবাসী আছে, নদী পাড়ের লোকজন রয়েছে, তাদের মধ্যে কিন্তু আসলে আতঙ্ক বিরাজ করছে। ইতিমধ্যে ভাঙনে এই এলাকার বেশ কিছু ফসলি জমি, বিস্তীর্ণ ফসলি জমি সহ রাস্তাঘাট এবং বেশ কিছু যে গাছপালা কিন্তু আসলে নদীগর্ভে বিলীন হয়ে গেছে এবং এই ভাঙন অব্যাহত থাকার কারণে পানি উন্নয়ন বোর্ড আমরা দেখছি যে এই যে ভাঙন কবলিত এলাকায় বালি ভর্তি জিও ব্যাগ আসলে ফেলছে এবং সেটি কার্যক্রম কিন্তু আসলে অব্যাহত রয়েছে। এতে এই এলাকাটির ভাঙন আমরা দেখছি যে গত কয়েকদিন ধরে আসলে নদীর যে পানি বৃদ্ধির যে মাত্রা সেটি কিন্তু আসলে অব্যাহত রয়েছে এবং এই পানি বৃদ্ধির সাথে সাথে নদীতে তীব্র স্রোত আমরা দেখছি। সেই স্রোতের কারণে আসলে ভাঙন রয়েছে এবং পানি উন্নয়ন বোর্ড আমাদেরকে জানিয়েছে যে এখানে নদী ভাঙন হলেও স্থানীয়দের আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই বলে জানিয়েছেন, কিন্তু স্থানীয়রা যেটি বলছে যে ভাঙনের তীব্রতা অনেকটাই বেশি, যে কারণে তারা আসলে প্রতিদিন আসলে আতঙ্কে থাকছেন এবং তাদের কিন্তু আসলে এই যে ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটছে এবং এই ভাঙন অব্যাহত থাকলে আশপাশে বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠান সহ যে শিক্ষা প্রতিষ্ঠান, ঘর বাড়ি সহ প্রায় 4-5টি এলাকা কিন্তু আসলে ক্ষতিগ্রস্ত হবে, সেটি বলছিল স্থানীয়রা। তো এই ছিল সিরাজগঞ্জ থেকে আমার কাছে নদী ভাঙন। পদ্মা নদী থেকে পানি তোলার পর শোধন করে প্রায় 27 কিলোমিটার দূরে রাজশাহী নগরীতে সরবরাহ করা হবে। 7 বছর আগে অনুমোদিত এই প্রকল্পের কার্যক্রম নানা প্রতিবন্ধকতার পর এবছর কিছুটা গতি পেয়েছে। ওয়াসা বলছে প্রকল্পের সার্বিক অগ্রগতি 20%। 2027 সালে প্রকল্প চালু হলে প্রতিদিন 20 কোটি লিটার বিশুদ্ধ পানি পাবেন নগরবাসী। হাবিবুর রহমান পাপ্পুর ছবিতে মওদুদ রানা রিপোর্ট।
2018 সালের অক্টোবরে একনেক সভায় পাশ হয় রাজশাহী মহানগরে বিশুদ্ধ পানি সরবরাহের নতুন প্রকল্প। অনুমোদনের 5 বছর পর শুরু হয় কাজ। এর 2 বছর পর বর্তমানে দৃশ্যমান হতে শুরু করেছে রাজশাহীর গোদাগাড়িতে উচ্চ ক্ষমতা সম্পন্ন ভূ-উপরস্থ পানি শোধনাগার। সংশ্লিষ্টরা বলছে প্রকল্পের 3টি অংশ। গোদাগাড়ির পদ্মা মহানন্দা নদীর মোহনায় ইনটেক পয়েন্ট, ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট এবং পবা উপজেলার হরিপুরের বুস্টার পাম্প স্টেশনের কাজ চলছে সমান্তালে। ওয়াসা বলছে প্ল্যান্ট থেকে পানিনগরীর গ্রাহক পর্যায়ে পৌঁছানো হবে 26.5 কিলোমিটার প্রধান সঞ্চালন এবং 48 কিলোমিটার প্রাইমারি ও সেকেন্ডারি পাইপলাইনের মাধ্যমে। ওয়াসা এবং সড়ক ও জনপথ বিভাগের মধ্যে চুক্তির পর রাজশাহী গোদাগাড়ি সড়কের পাশে বসানো শুরু হয়েছে সঞ্চালন লাইনের পাইপ। সব মিলিয়ে প্রকল্পের সার্বিক অগ্রগতি 20%। 4 বছর মেয়াদী প্রকল্প শেষে 2027 সালে দৈনিক 20 কোটি লিটার বিশুদ্ধ পানি পাবেন নগরবাসী। স্পেশাল পাইপলাইনে এখানে আমরা যে রোডস অ্যান্ড হাইওয়ের যে রাইট অফ ওয়ে ব্যবহার করছি, এখানে অনেক আনঅথরাইজড বিল্ডিং আছে। এই বিল্ডিংগুলোকে সরানো এটা একটা চ্যালেঞ্জ। এইটা যদি আমরা কাটিয়ে উঠতে পারি, আমি আশাবাদী যে সঠিক সময়ে আমরা প্রকল্পের কাজ শেষ করতে পারবো। প্রকল্পের প্রধান উৎস পদ্মায় পানির উচ্চতা কমতে থাকা নিয়ে ওয়াসা বলছে সম্ভাব্যতা সমীক্ষা অনুযায়ী নদীর পয়েন্টে সারা বছর অন্তত 30 ফুট গভীর পানি মিলবে। এই প্রকল্পটা ফিজিবিলিটি স্টাডি তখন করা হয়েছে ইনস্টিটিউট ওয়াটার মডেলিং এর মাধ্যমে। আমাদের যে 50 বছরের যে ডাটা আমরা কালেক্ট করেছিলাম, সেই অনুযায়ী আমরা আশাবাদী যে এখানে আমাদের পানির প্রাপ্যতার কোনো ঘাটতি হবে না। নগর পরিকল্পনাবিদরা বলছেন জনসংখ্যার ভিত্তিতে নগরবাসী নোংরা ও দুর্গন্ধের বদলে গুণগত মানের পানি পাবেন। নদীর পানিতে আপনার ক্ষার কম আছে, সেটা যেহেতু আয়রনের একটা ব্যাপার, সেটা আয়রন কম থাকবে, এটা অবশ্যই ডেফিনেটলি ভালো হবে। প্রকল্পটির ব্যয় ধরা হয়েছে 4062 কোটি 22 লাখ টাকা। মওদুদ রানা, সময় সংবাদ, রাজশাহী। বিভাগীয় সময় আরও থাকছে। এজলাস ও বিচারক সংকটে জয়পুরহাট আদালতে মামলার জট। বিচারাধীন 40,000-এর বেশি, ভোগান্তিতে বিচার প্রার্থীরা। তদন্ত প্রতিবেদন মিলছে দেরিতে, অভিযোগ আইনজীবীর। সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার করইতলা মোড় আজুগড়া জামাত মোড় বন্যা নিয়ন্ত্রণ বাঁধের বেহাল দশা। পাশে আরেকটি বাঁধ নির্মাণ করায় গত 15 বছরেও সংস্কার হয়নি 7 কিলোমিটার দীর্ঘ বাঁধের ওপরের সড়কটির। বর্তমানে দুপাশে ধসে ও কার্পেটিং উঠে গিয়ে সৃষ্টি হয়েছে বড় বড় গর্ত। তবে প্রশাসনিক জটিলতা কাটিয়ে শিগগিরই ক্ষতিগ্রস্ত সড়কটি সংস্কারের উদ্যোগ নেওয়ার আশ্বাস এলজিইডির। অমৃত সেনের ছবিতে রিঙ্কু কুণ্ডু রিপোর্ট। দুপাশে ধসে গেছে সড়ক, কার্পেটিং উঠে গিয়ে সৃষ্টি হয়েছে বড় বড় গর্ত। তার উপর দিয়ে ঝুঁকি নিয়ে চলাচল করছে যানবাহন। দীর্ঘদিন সংস্কার না করায় বেহাল দশা সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার করইতলা মোড় আজুগড়া জামাত মোড় বন্যা নিয়ন্ত্রণ বাঁধের। এলাকাবাসী জানান, গত 15 বছরে উন্নয়নের ছোঁয়া লাগেনি বাঁধের সড়কটিতে। ভাঙা সড়কে পায়ে হেঁটেও চলাচল করা কষ্টের কাজ, প্রায়ই ঘটছে দুর্ঘটনা। এতে মানুষ আহত হওয়ার পাশাপাশি বিকল হচ্ছে যানবাহনের যন্ত্রাংশ। 14-15 বছরের রাস্তাটা খুবই খারাপ। শহরের অনেক লোকজন বাজার আইসে রাস্তাঘাটে এই দুধের যা ফালাইয়া দেয়, দান আনতে পারি না। আবার মনে করেন যে এই ছেলেমেয়েরা স্কুলে যেতে পারে না। আমরা যদি এই জায়গায় আইসি তাহলে আমাদের ভেঙে অনেক সমস্যা হয়, যেমন আমার বডি ভেঙে যায়, আপনার স্পক ভেঙে যায়। একদিন আমার গাড়ি উল্টে যায়, মেলা মাল সামানা মনে করেন যে পাগারের মধ্যে চলে গেল। পানি উন্নয়ন বোর্ড বলছে নতুন বাঁধ নির্মাণ করার কারণে পুরাতন এ বাঁধের সংস্কার করা সম্ভব নয়। তবে কোনো বিভাগ চাইলে সড়ক সংস্কার করতে পারে। আর প্রশাসনিক জটিলতা কাটিয়ে শীঘ্রই ক্ষতিগ্রস্ত সড়কটি সংস্কারের উদ্যোগ নেওয়ার আশ্বাস এলজিইডির। আমাদের মূল উদ্দেশ্য হলো বন্যা নিয়ন্ত্রণ করা, লোকজনের চলাচলের রাস্তা তৈরি করা। এটা কিন্তু বাংলাদেশে আরও সংশ্লিষ্ট আরও কিছু ডিপার্টমেন্ট আছে, এটা আসলে তাদের কাজ। অনুমোদন পেলে এবং পানি উন্নয়ন বোর্ডের ছাড়পত্র পেলে আমরা রাস্তাটি আশা করতেছি এটার মেরামত কাজ করতে পারবো। 7 কিলোমিটার দীর্ঘ বেলকুচির করইতলা মোড় আজুগড়া জামাত মোড় সড়কটি দিয়ে প্রতিদিন আশপাশে প্রায় 25টি গ্রামের মানুষ চলাচল করে। রিঙ্কু কুণ্ডু। আদালতে মামলার জট, দীর্ঘসূত্রিতায় চরম ভোগান্তির শিকার বিচার প্রার্থীরা। আইনজীবীরা বলছেন তদন্ত প্রতিবেদনের ধীরগতি, এজলাস ও বিচারক সংকট সহ নানা কারণেই জট খুলছে না। বিস্তারিত শাহিদুল ইসলাম সবুজের প্রতিবেদনে। জয়পুরহাট সদর উপজেলার দিওর গ্রামের বাসিন্দা আলম হোসেন 1962 সালে বগুড়ার আদালতে তার দাদি একটি মামলা করেন। তিনি মারা গেলে জয়পুরহাট আদালতে মামলাটি পরিচালনা করেন তার বাবা। বাবা মারা যাওয়ার পর 2002 সাল থেকে সেই মামলা চালাচ্ছেন আলম হোসেন। এতদিনেও মামলার কুল কিনারা না পেয়ে এখন ক্লান্ত সে।
আলম হোসেনের মতোই জমি সংক্রান্ত একটি মামলায় 2008 সাল থেকে আদালতের বারান্দায় ঘুরছেন জাফর হোসেন নামে আরেক ব্যক্তি। ঘুরতে ঘুরতে আমার অর্থনৈতিক শারীরিক আমার সম্পূর্ণ শেষ হয়ে গেছে। আমি আর কতদিন ঘুরবো এই মামলার পাশে? একটার পরে একটা তারিখ পরে যাই আসি এতদিন থেকে মামলা চালাই আমি, কিন্তু মামলার কোনো দিকে রায় হয় না। আমি চাই এই মামলাটা দীর্ঘায়িত না হয়ে মামলাটা যেদিকেই হোক একটা নিষ্পত্তি আমি চাই। সীমান্তবর্তী জেলা হওয়ায় জয়পুরহাটে মাদক চোরাচালান, খুন গুম হত্যা সহ জমি সংক্রান্ত বিরোধে মামলার সংখ্যা বেশি। ভুক্তভোগীদের অভিযোগ, বছরের পর বছর আদালতে ঘুরেও মামলার নিষ্পত্তি না হওয়ায় অর্থনৈতিক ও মানসিকভাবে হয়রানির শিকার হচ্ছেন তারা। 2005 সাল থেকে আমরা মনে করেন যে এই 3 ভাই আমরা জমির ব্যাপারে ঘুরতেছি, কেস করেছি, কোনো রকমের কিছু আমরা এখনো হচ্ছে মনে করেন যে পাইনি বা হচ্ছে না। মৌরে এবং উকিল না জানিয়ে হুট করে তারিখ ফেলায়, এই তারিখে আমার মামলাটা খারিজ করায় বিদায় আমি আজকে আবার কোর্টে আপিল করার জন্য আমার আসছি। 1991 সালে আমার মালিক মানে জমিদার আমার জমি আমার কাছে বিক্রি করেছে। সেই জমি আমি ভোগ দখল করে আজ পর্যন্ত খাইতেছি, আর অর্ধেক জমি এখনও খাইতে পারিনি। এই পেঁয়াজ পলট করে 4-5 বছর পর আবার সেই মামলা হাইকোর্ট নিয়ে গেছে। আইনজীবী ও সরকারি কৌশলীরা বলছেন, নিয়মিত সাক্ষীদের হাজিরা না দেওয়া, এজলাস ও বিচারক সংকট সহ নানা কারণে এড়ানো যাচ্ছে না মামলার জট। সমন সম্পূর্ণ হয়ে যাওয়ার পরেও সাক্ষীর বিষয়ে আসে, যখন সাক্ষী সামান্য কিছু লিখলে বা অনেক সাক্ষী প্রত্যেক দিন প্রত্যহ তারিখের দিন আসে না, যখন এই কারণেই কিন্তু মামলাগুলো বিলম্বিত হয়। আদালতের স্বল্পতা আছে, বিচারকদের অভাব আছে, আর বিশেষ করে যে সাক্ষীগুলো, বিশেষ করে সরকারি সাক্ষীগুলো ট্রান্সফার হওয়ার কারণে বিভিন্ন জায়গায় যখন ট্রান্সফার হয়ে যায় তখন সঙ্গে সঙ্গে সাক্ষীগুলো পাওয়া যায় না। আদালতের সময় মতো সাক্ষী উপস্থাপিত হয় না, যার কারণে মামলার দীর্ঘদিনের জটগুলো লেগে থাকে। আদালতের তথ্য মতে জেলায় চলতি বছরের মে মাস পর্যন্ত 40,128টি মামলা চলমান রয়েছে। শাহিদুল ইসলাম সবুজ, সময় সংবাদ, জয়পুরহাট। সরবরাহ কমায় রাজশাহীর বাজারে বেড়েছে সব ধরনের মাছের দাম। জেলেরা বলছেন, বৈরী আবহাওয়ায় পুকুর নদ নদীতে জাল ফেলতে পারছেন না তারা। এতে মাছের সরবরাহ কমেছে বাজারে। কেজিতে 20 থেকে 30 টাকা বেশি দামে বিক্রি হচ্ছে রুই, কাতল, মৃগেল, তেলাপিয়া সহ প্রায় সব ধরনের মাছ। এতে বিপাকে পড়েছেন ক্রেতারা। আর সরবরাহ বাড়লে দাম কমবে বলে জানান ব্যবসায়ীরা। বিভাগীয় সময়ে আরেকবার এবার জেনে নেব রাজশাহী বিভাগের গত সপ্তাহের আলোচিত ঘটনা। গত সপ্তাহে নওগাঁয় সবচেয়ে আলোচিত ঘটনা ছিল ধামুরহাট থানার ভেতর থেকে এইচএসসি পরীক্ষার প্রশ্নপত্র লুট। 17 জুন প্রশ্নপত্রের একটি ট্যাঙ্কের তালা খোলা সহ বেশ কিছু প্রশ্নপত্র ছড়িয়ে ছিটিয়ে থাকা অবস্থায় দেখতে পায় পুলিশ। এই ঘটনায় একজন সাব ইন্সপেক্টর ও এক পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। এছাড়া জেলা প্রশাসনের পক্ষ থেকে 3 সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। 21 জুন ওই থানায় তদন্তে যান রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান সহ উচ্চ পর্যায়ের একটি দল। 20 জুন নাটোর শহরের বনবেলঘরিয়া বাইপাস সড়কে একটি সিএনজি অটোরিকশাকে চাপা দেয় যাত্রীবাহী একটি বাস। এতে অটোরিকশাটি দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলেই মারা যান 2 জন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে নেয়ার পর মারা যান আরও 2 জন। 23 জুন বগুড়ার রাজাবাজারের জাহাঙ্গীর ট্রেডার্সের গুদামে অভিযান চালায় সেনাবাহিনী ও ভ্রাম্যমাণ আদালত। জব্দ করা হয় 2.6 মেট্রিক টন দেশি বিদেশি মশলাসহ কাজু বাদাম ও চীনা বাদাম। এ সময় প্রতিষ্ঠান মালিককে 5 লাখ টাকা জরিমানা করা হয়। এছাড়া ভেজাল হলুদ ও গুঁড়ামরিচ ভাঙানোর দায়ে মরিয়ম ট্রেডার্স নামের আরেকটি প্রতিষ্ঠানকে 50,000 টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। বিভাগীয় সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। রক্ষণাবেক্ষণের অভাবে রাজশাহীতে প্রতি মৌসুমে নষ্ট হয় 200 কোটি টাকার আম। নেই সংরক্ষণাগার। লোকসান কমাতে প্রক্রিয়াজাতকরণ প্ল্যান্ট স্থাপনের পরামর্শ। সন্ধানের 9 বছরেও নওগাঁর চুনা পাথর খনি থেকে শুরু হয়নি উত্তোলন। দেশের চাহিদা মিটিয়ে বিদেশেও রপ্তানির সম্ভাবনা। আবারও জরিপের আশ্বাস জেলা প্রশাসনের। এবং আধিপত্য বিস্তার সহ বিভিন্ন ঘটনায় বগুড়ায় 1.5 বছরে 116টি খুন। সহিংসতার শিকার সাংবাদিক, পুলিশও। অধিকাংশই কিশোর গ্যাংয়ের কাণ্ড, তদন্তে পুলিশ।
এই ছিল বিভাগীয় সময়ে। আগামীকাল থাকবো খুলনা বিভাগের আয়োজন নিয়ে, সঙ্গে থাকুন সময়।